হ্যালো ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী সম্পর্কে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমি ইউটিউবের টাকা দিয়ে কিভাবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছি, এবং আমি শুধু আইফোন 16 প্রো ম্যাক্সই নয়, আমি ইউটিউবের টাকায় কিনেছি আরও আমার স্বপ্নের 3টি ডিভাইস। এর মধ্যে দুটি পিসি এবং একটি ল্যাপটপ, যা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার একটি পিসি, এবং এই হচ্ছে আমার আরেকটি ল্যাপটপ যেটা অফ রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমার আরেকটা পিসি, যা আমি সম্পূর্ণ ইউটিউবের টাকায় কিনেছি। আমার ইউটিউব জার্নিটা শুরুটা কিভাবে ছিল, কিভাবে আপনারা ইউটিউবে সফল হবেন, বা কিভাবে আমার মতো আপনারাও স্বপ্ন পূরণ করবেন, এই নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো দর্শক দেখুন, আমি আমার একটা চ্যানেলের ইনকাম আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন $5,948 কিন্তু এখানে এসেছে। তো এটার ভিউজ ছিল হচ্ছে আপনার 3.2 মিলিয়ন। তো এখানে 3.2 মিলিয়ন ভিউজে এখানে ডলার এসেছে কত? $5,948। তো এটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, এখানে আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে ইউএসডি ডলার আছে। তো এখান থেকে আমি কি করব, বাংলাদেশি ডলার দেব, বাংলাদেশি টাকা। তো আমি এখানে গেলাম বাংলাদেশি টাকায়। তো বাংলাদেশি টাকায় যাওয়ার পর আমি এখানে যদি সেভ দিই, তো দেখুন এখানে কিন্তু বাংলাদেশি টাকা চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে 7,08,214 টাকা। তো আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে 7,08,214 টাকা ইনকাম করেছি মাত্র 3.2 মিলিয়ন ভিউজে। তো দর্শক, এরকম কিন্তু আমার কয়েকটা চ্যানেল রয়েছে। তো দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু গোপন ট্রিক শেখাবো, যার মাধ্যমে আপনারা ইউটিউবে সফল হতে পারবেন এবং আপনাদের ভিডিওগুলোই ভাইরাল করতে পারবেন। এর জন্য আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যেই এমন কিছু গোপন ট্রিক শেখাবো, যা আপনাদের কোনো ইউটিউবারই কখনো শেখায়নি। এর জন্য আপনারা আজও ব্যর্থ রয়েছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি শুরু করছি যে আমার ইউটিউব জার্নিটা যে কতটা কষ্টের মধ্যে হয়েছিল। আজকে এই ইউটিউব জার্নি সম্পর্কে, আমার কষ্ট সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব। শুরুতেই বলছি, সাধারণত একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার, মানে 10,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য আমার ছিল না। কিন্তু আজকে আমার কাছে লাখ লাখ টাকার প্রতিটা ডিভাইস, আমার যে কয়টি ডিভাইস রয়েছে প্রতিটা ডিভাইসের মূল্য কিন্তু লাখ টাকার উপরে। আমার একটা ডিভাইসের মূল্য লাখ টাকার নিচে নয়। কিন্তু একটা সময় আমার 10 থেকে 12 হাজার টাকার একটা ডিভাইস কেনার সামর্থ্য ছিল না। তো আমি কিভাবে এত কষ্টের মধ্যে আজকে এত কষ্ট এড়িয়ে আমি কিভাবে সফলতার মুখ দেখলাম, এই বিষয়টা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে আমার এই ঘটনা আপনার জীবনকে বদলে দিতে পারে। তো দর্শক, সময় 2020। তখন আমি এসএসসি শিক্ষার্থী ছিলাম। তো 2020 সালে যখন করোনা ভাইরাস আসে, তখন আমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়ার কারণে, করোনা ভাইরাস হওয়ার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ হয়ে যায়। আর এই দীর্ঘদিন স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের স্কুলে ক্লাস হয় না। কিন্তু আমাদের সামনেই ছিল এসএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো এখন আমরা কিভাবে ফাইনাল পরীক্ষা দিব, সেই কিন্তু একটা খুব টেনশনে ছিলাম। তো এর মধ্যে শিক্ষা বোর্ড কর্মকর্তারা কিন্তু অনলাইনে ক্লাস করার জন্য একটা সিস্টেম বানালো। তো আমাদের ক্লাসে অনেকের বড় ভাই ছিল বা বাবা মা ছিল, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল। তো তারা কিন্তু তাদের বাবা মায়েরটা অথবা তাদের বড় ভাইয়েরটা এনে তারা কিন্তু অনলাইনে ক্লাস করতো। কিন্তু আমার কিন্তু কোনো বড় ভাই ছিল না। আমি বড়। আমি আমার পরিবারের মধ্যে, আমার ভাই বোনদের মধ্যে সবার বড় কিন্তু আমি। তো আমার বাবাও অ্যান্ড্রয়েড ফোন চালাতেন না, আমার আম্মুও চালাতেন না। তো আমার কোনো বড় ফোন ছিল না, যার কারণে আমি অনলাইনে ক্লাস করতে পারিনি। তো এখন আমার অনলাইনে ক্লাস করার জন্য কিন্তু আমার একটা অ্যান্ড্রয়েড ফোনের দরকার। নাইলে আমি অনলাইনে ক্লাস যদি না করতে পারি, তাহলে কিন্তু আমি সামনে পরীক্ষা দিতে পারবো না ভালোভাবে। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিই একটা ফোন কেনার জন্য, একটা অ্যান্ড্রয়েড ফোন, যেন আমি অনলাইনে ক্লাস করতে পারি। তো আমি অনলাইনে ক্লাস করার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার সিদ্ধান্ত নিলাম।
কিন্তু আমার কাছে তো টাকা ছিল না, তাহলে আমি অ্যান্ড্রয়েড ফোন কীভাবে কিনবো, আমি এই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু আমি আমাদের ফরিদপুরে কৃষিকাজ যেটা পেঁয়াজ উৎপাদন, তো আমি আমাদের নিজেদের ভূমিতেই বা জমিতে পেঁয়াজ উৎপাদন করে আমি মানে কৃষিকাজ করে আমি কিছু পেঁয়াজ উৎপাদন করি। সেখান থেকে সেই পেঁয়াজগুলো আমি বিক্রি করে আমি 14,000 অথবা 13,000 থেকে 14,000 টাকার মতো আমি ইনকাম বা আমার টাকা হয় 13-14,000 টাকা। তো আমি কি করি, আমার সমস্ত পেঁয়াজগুলো বিক্রি করে আমি 13-14,000 টাকা পাই। তো আমি এই উদ্দেশ্যেই আমি একটা ফোন কেনার জন্য আমি দোকানে রওনা দিই। তো আমার খালাতো ভাইয়ের সাথে আমি ফোন কেনার জন্য দোকানে রওনা দিলাম, শপে। তো ওখানে যে আমি একটা ফোন পছন্দ করলাম। তো সেই ফোনটা ছিল আমার এই যে টেকনো 15 প্রো। যে ফোনটা আমি কিনেছিলাম হচ্ছে 16 থেকে 17,000 টাকার মধ্যে। তো আমার কাছে তখন টাকা ছিল হচ্ছে মানে 1500 টাকা ঠেক ছিল বা ছিল না। তো আমার খালাতো ভাইয়ের কাছ থেকে আমি ধার করে আমি 1500 টাকা ওর কাছ থেকে নিয়ে তারপর আমি এই ফোনটা কিনেছিলাম। এর মানে আমি ফোনে যে এমবি ভরবো সেই এমবি ভরার টাকাটাও আমার কিন্তু ছিল না। তো তারপর আমি যেভাবে হোক আমার খালাতো ভাইয়ের কাছ থেকে ধার করে আমি ফোনটা কিনি। তো ফোনটা কেনার পর তারপরে অনলাইনে ক্লাস করি। কিছুদিন অনলাইনে ক্লাস করলাম। তো অনলাইনে ক্লাস করার পর আমার আর মানে পরবর্তীতে আর অনলাইনে ওইভাবে ক্লাস হয় না আর কি। মানে ওই 2জন করে 1জন করে, পরে স্যাররা আর অনলাইনে ক্লাস করায় না। তো তারপরে সামনেই পরীক্ষা, তো কি করব, একটা হতাশার মধ্যে ছিলাম, খুবই হতাশা। তো তারপর এর মধ্যে হঠাৎ করে কয়েক মাস হয়ে যায় কিন্তু পরীক্ষার কোনো খোঁজ খবর নেই, বা করোনাও যায় না, করোনা ভাইরাসও যায় না, তো পরীক্ষারও কোনো খোঁজ খবর ছিল না। তো পরবর্তীতে ভাবলাম যে পরবর্তীতে আমি একদিন হঠাৎ মোবাইল টিপতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি। তো হঠাৎ করে একটা ভিডিও আমার ইউটিউবে এমন একটা ভিডিও আসলো যে ভিডিওটা থাম্বনেলে লেখা ছিল যে একটা মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো আমি আবার আগে থেকেই জানতাম যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ইউটিউব চ্যানেল খুলে এটা ওটা এইসব কিছু আগে থেকে জানতাম, মানুষের কাছ থেকে শুনেছি, তাছাড়া আমিও একটু জানতাম মানুষের কাছ থেকেই। তো তারপরে এই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসে, তো তখন আমি এই ভিডিওটা দেখি। তো ভিডিওটা দেখে কীভাবে ইউটিউব চ্যানেল খুলে কীভাবে কি। তো আমার এই ইউটিউব চ্যানেলটা প্রথমে যে ভিডিওটা আমি দেখি, তো এই ভিডিওটা ছিল অল বাংলা টিপস এমন একটা চ্যানেল নামে। তো অনেক আগের কথা, 2020 সালের সময়ে। তো অল বাংলা টিপস বাবন দাস ভাই ওনার একটা চ্যানেল ছিল। তো ওই চ্যানেলটা থেকে আমি হচ্ছে ভিডিওটা দেখি। তো ওখান থেকে আমি ইউটিউব চ্যানেল খুলি বা খোলা শিখি। তো তারপরে ইউটিউব কীভাবে ভিডিও আপলোড দেয়, কীভাবে এটা ওটা, এই সব বিষয়গুলোতে আমি ইউটিউবে আরও যাচাই করি যে কীভাবে ভিডিও আপলোড দেয়, কীভাবে কী করে। তো তারপরে আমি দেখি যে কীভাবে ভিডিও আপলোড দেয়। তারপরে এইভাবে ভিডিও আপলোড দেই, কিন্তু সমস্যা তো একটা জায়গায় যে কপিরাইট আসে, ভিডিও ব্লক হয়ে যায়, তারপরে নানান সমস্যা, এটা ওইটা, এত কষ্ট করে ভিডিও বানাই, এটা থাম্বনেল বানাই কত কষ্ট করে, কিন্তু ভিডিও ব্লক হয়ে যায়, কপিরাইট, এটা ওটা। কারণ সেই সময় ফ্রি মিউজিক কাকে বলে, এটা কাকে বলে, ওটা কাকে বলে, এইসব কিছু জানতাম না। কারণ একটি মাত্র বিন্দু কারণেই একটা না একটা সমস্যা হইতোই, যার কারণে আমার ভিডিওটাই সমস্যা হয়ে যেত। তারপর চ্যানেল রিমুভ হয়ে যেত, একটু থেকে একটু গেলে চ্যানেল রিমুভ হয়ে যেত। তো এইভাবে আমার তখন 10 থেকে 20টা চ্যানেল তখন সেই মুহূর্তে আমার চলে যায়, মানে কয়েক মাসের মধ্যেই। কিন্তু আমি হাল ছাড়ি না, ভাবি মানে এটা থেকে এটা ভালো হবে। ইউটিউবে দেখি, ভাবি যে মানে এই আমার সমাধান হয়ে গেছে, এখন আর রিমুভ হবে না, এখন আর কপিরাইট আসবে না, এটা ওটা, কিন্তু তারপরও আসে তাই তাকে। তো এইভাবে মানে হাল ছাড়ি না, করে যায়, তারপরও ব্যর্থ হই। তো যাই হোক, এইভাবে করোনার প্রায় শেষ হয়ে যায়। তো তারপর আমি এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি পরীক্ষার মধ্যেই আমার একটা চাকরি ঠিক হয়ে যায়। তো আমি একটা চাকরি ঠিক করে ফেলি। যে আমার ওই চাকরিটার ছিল যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমি জয়েন করব, এমন একটা কথা ছিল। তো আমি যাই হোক, আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার তারপরের দিন হচ্ছে আমি চাকরিতে জয়েন করি। তো চাকরিতে জয়েন করার পর আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর ওই অফিসে চাকরি করি। কিন্তু সমস্যা ছিল একটা জায়গায়, আমার বেতন ছিল মাত্র 10 থেকে 12 হাজার টাকা।
তো 10 থেকে 12 হাজার টাকা বেতনে যখন আমি ঈদের সময় বাড়িতে আসতাম, আমার ছোট 4টা ভাই বোন রয়েছে। তো ঈদের সময় যখন আমি বাড়িতে আসতাম, 12 হাজার টাকা যদি বেতন হয়, ঢাকা শহরে থাকতে এবং খেতে এখানে টাকা লাগে 7 হাজার থেকে 6-7 হাজার টাকার মতো লেগে যায়। যারা ঢাকা শহরে আপনারা থাকেন বা থাকছেন, আপনাদের এই বিষয়ে ধারণা অবশ্যই রয়েছে। তো থাকে কয় টাকা, আমার কাছে থাকে 3 হাজার টাকা অথবা 4 হাজার টাকা। প্রতি মাসে যদি 3 থেকে 4 হাজার টাকা থাকে, একটা ঈদের সময় তো একটা স্যালারি 3 থেকে 4 হাজার টাকা লাগে, তাহলে আমার আরও 4টা ভাই বোন রয়েছে, ওদের আমি কী দেবো? তো ওরা তো আমার ছোট, ওরা তো আর এত কিছু বোঝে না, মাত্র 2-3 এরকম পড়ে, ওয়ানে পড়ে, 2-3 এরকম পড়ে। তো ওরা তো এত কিছু বোঝে না, যে ওরা তো ভাই ঈদে কিছু দিবেন না, এটা ওটা। তো আমার অনেক কষ্ট লাগতো যে বড় ভাই হয়ে কিছু দিতে পারতেছি না, অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে থাকতাম। কিন্তু আবার মন চাইতো একজনকে দেই, কিন্তু আমার একটা বোনকে যদি আমি 1,000 থেকে 1,500 টাকা অথবা 2,000 টাকা দিয়ে কিনে দিই, তাহলে তো আমার 4টা ভাই বোনের ওদের দোষ কী? ওদেরও তো দিতে হবে। তো একজনকে যদি আমি 2,000 টাকা করে দিতে যাই, তো আমার কিন্তু 8,000 টাকা লাগে। আমার নিজেরটা নয় বাদ দিলাম, কিন্তু আমার কাছে আছেই 3,000 টাকা, তো আমি 8,000 টাকা কোথায় পাবো? তো এইভাবে খুব ডিপ্রেশনে থাকতাম, কাউকে দিতাম না, কিন্তু অনেক কষ্ট লাগতো যে বড় ভাই বোনগুলোকে কিছু দিতে পারতেছি না, অথবা এভাবে লাগতো। তো এক সময় আমি যে অফিসে চাকরি করতাম, সেই অফিসে আবার আরেকটা সমস্যা ছিল, ওখানে অনেকে ধূমপান করতো। তো ধূমপান আমি সমস্ত কিছু সহ্য করতে পারতাম, কিন্তু ধূমপানটা আমি সহ্য করতে পারি না। তো ধূমপান যেহেতু আমি সহ্য করতে পারি না, অফিসে সিনিয়র ভাইদের বলতাম যে ভাই এটা একটু অন্য জায়গায় যায় খান, অথবা এটা এটা করেন এখানে। তো তারা ধমক দিত যে তোমার কথাই কি অফিস চলবে, হ্যাঁ এটা ওটা, মানে ভাব বা অন্যরকম একটা অ্যাটিটিউড নিত। তো আমার খুব কষ্ট লাগতো যে ধূমপান বিষয়টা তো একটু অন্য জায়গায় করতে পারে বা এটা ওটা। তো অফিসের মধ্যে কিন্তু অফিসের মধ্যে যদি করে, ওটা বাতাস বের হওয়ার কোনো সিস্টেম না। এটা তো আর গ্রাম না যে জানালা দিয়ে বাতাস বের হয়ে গেল। একটা শহরে আবদ্ধ একটা রুমের মধ্যে যদি একই জায়গায় ধূমপান করতো, তো ওইটা কিন্তু সহজে কিন্তু বের হয় না। আর ওটা ইসের মধ্যে এসে লাগে, আমার অনেক কষ্ট লাগে, থাকতেই পারতেছিলাম না। তো তারপর ইনকাম, মানে ওখানে বেতন কম, তারপরে হচ্ছে ধূমপান, মানে যা সহ্য করতে পারতেছিলাম না, মানে মরে যায় অবস্থা, এমন অবস্থা। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে চাকরিটা ছেড়ে দিই। তারপর চাকরি ছেড়ে দিলাম। তারপর তার 2-1 মাস পর আমার এইচএসসি পরীক্ষা ছিল। তো আমি এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর, মানে এখন আমার চাকরি নাই, এখন আমি বসে রয়েছি, বা বসে আছি বাড়িতে। একটা ছেলে যখন হচ্ছে, আমি আবার মাঠে কাজকর্ম করতে পারতাম না, কারণ আমার মানে মাঠে কাজকর্ম রোদের মধ্যে যাইতে বা আমার অভ্যাস ছিল না, বা আমি যাইতে পারতাম না, এটা আমার মানে মাথা ঘোরাতো বা এমন হইতো আর কি। তো বাবা মা মানে অনেক কিছু বলতো, বিশেষ করে অনেক কিছু বলতো যে কাজ করি না, এটা করে না, ওটা করে না, এটা মানে ফ্যামিলিগতভাবে কিন্তু অনেককেই বলে। মানে প্রতিটা ছেলেকে আমার কাছে মনে হয়, প্রতিটা ছেলেই কিন্তু এই কথাটা বাবা মার কাছ থেকে শুনে যে কাজ করে না, এটা না, ওটা না, এইসব কিন্তু বলে যে ওই ছেলে এটা করছে, ওই যে ওর ছেলে এটা করছে, এটা করছে, ওটা করছে, এইভাবে শোনাইতো। তো তখন কি বলবো, অনেক ডিপ্রেশনের মধ্যে থাকতাম। তো যাই হোক, এইভাবে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর এখন বসা, বাড়ি থেকেই বলতেছে চাকরি নাই, মানে চাকরি ছেড়ে দিলাম ধূমপানের কারণে, বেতন নাই, এই কারণে চাকরি ছেড়ে দিলাম। তো তারপরে এখন কি করব? তো বাড়ি থেকে একটা চাপ সৃষ্টি করলাম যে আমার একটা মানে বুঝাইলাম প্রথমে যে আমার একটা কম্পিউটার কিনে দিলে আমি হয়তো বা ইনকাম করতে পারবো, এরকম একটা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি ইনকাম করতে পারবো ইউটিউব থেকে, বা কার্টুন ভিডিওর প্রতি আমার একটা মানে অ্যানিমেশন কার্টুন, তো এইগুলোর প্রতি ভালো একটা ছিল, আগ্রহ ছিল, যেগুলো আমি পারবো, আত্মবিশ্বাস ছিল। তো বাড়িতে এইভাবে 6 মাস থেকে 8-9 মাস এরকম বুঝাইলাম যে আমার একটা কম্পিউটার কিনে দিলে মানে দিকে এইভাবে বুঝাইতাম। তো তারা কোনোভাবেই দেয় না, দিতে চায়, দেয় না। 9 মাস 1 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। তারপর আমি কী করলাম, রাগ করে আমাদের বাড়িতে কিছু কিছু জিনিসপত্র ভাঙচুর করলাম আর কি, যেমন চেয়ার টিয়ার এগুলা, মানে রাগ করে আর কি, যে দেয় না কেন। তারপর আবার আমার একটা সেনাবাহিনীর মাঠ ছিল, সেখানে মানে 8-10 লাখ টাকার মতো চাইছিল, তো সেখানেও দিল না। তো এখন চাকরি করতেও দিবে না, কম্পিউটার কিনে দিবে না 2 লাখ টাকা দিয়ে, সেটাও দিবে না। চাকরির জন্য 8-10 লাখ টাকা লাগবে, সেটাও দিবে না। কিন্তু বিদেশ যাওয়ার জন্য হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা দিতে তারা রাজি। অথবা তারা বিদেশ যাওয়ার জন্য, মানে বাবা মা বিদেশ যাওয়ার জন্য 8 থেকে 10 লাখ টাকা দিবে, 15 লাখ টাকাও দিবে, কিন্তু
2 লাখ টাকার কম্পিউটার কিনে দেবে না, বা 1.5 লাখ টাকার কম্পিউটার কিনে দেবে না, বা চাকরির জন্য সেনাবাহিনী চাকরি বা বাহিনী চাকরির জন্য টাকা দিবে না। তো এভাবে কী করলাম, ভাঙচুর করলাম। তারপর গ্রাম মানে আমার বাড়ির প্রতিবেশী মানুষ আসলো, আইসা বা বললো যে ওরা একটা কম্পিউটার কিনে দাও, সবাই রাজি করলো। তারপর বাবা মা রাজি হইলো যে হ্যাঁ দিব। তারও 3-4 মাস চলে যায়, তারপরও দেয় না, আবার ভাঙচুর করলাম। তো এই ভাঙচুর করে পরবর্তীতে ডিসিশন তারা নিল যে না, তারা একটা কম্পিউটার কিনে দিবে। তো তারপরে একটা কম্পিউটার আমি কিনলাম। তো এইভাবে কম্পিউটার কেনার পর আমার পরিবারের লোকজন মানে অনেকের কাছে বলছে যে আমাদের গলায় ছুরি ধরে টাকা নিয়ে আর কি কম্পিউটার কম্পিউটার কিনছে, এটা ওটা, মানে সবার কাছে বলতে আমার নিজের আত্মীয় স্বজন যেমন খালা, চাচা, মামা বা এদের কাছে, যে আমার গলায় ছুরি ধরে আমাদের এই কম্পিউটার কেনার জন্য টাকা নিছে, এটা ওটা। তো অনেকে বলছে কম্পিউটার কেনা মানেই তো বাউটা, ফোন কেনা মানেই তো বাউটা বা বাদাইমে হয়ে যাবে, এটা ওটা। তো এইভাবে হচ্ছে আমি মানে কি বলবো, যাই হোক তারপরে একটা কম্পিউটার আমাকে দিল, একটা কম্পিউটার আমি কিনলাম। অনেক বাধা ছিল কম্পিউটার কেনার জন্য, তারপরে শেষে এসে কম্পিউটারটা পাইলাম। তো পাওয়ার পর আমি ওই যে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি একটা কিছু করতে পারবো। তো আমি কীভাবে করার জন্য আমার কম্পিউটার কেনার 1 মাস পর আমার একটা চ্যানেলে মনিটাইজ হয়ে গেল, কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারতাম ভালো। তো আমার একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেল। তো একটা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমি বাড়ি থেকে ফোন দেয়, মানে হাসি খুশিভাবে আমি বাড়ি থেকে ফোন দিয়ে বললাম যে মা, বাবা, আমি বললাম যে প্রতি মাসে আমি এখন থেকে 40,000 থেকে 50,000 টাকা তোমাদের হাতে দিতে পারবো। মানে তারা এগুলো ইউটিউব এগুলো তো বোঝে না, এগুলো তো কেমনে কি কম্পিউটার থেকে টাকা আসে। বিশেষ করে আমার নানি তো বোঝে না যে কম্পিউটারের মধ্যে থেকে টাকা কীভাবে আসে। এখনও যে লাখ টাকা মাসে ইনকাম করি সে জানে বা দেখে, টাকাগুলো দেখে, কিন্তু তার মনে এখন একটা যে কম্পিউটারের ভিতর থেকে আবার টাকা কেমনে আসে। আমার কম্পিউটার এখানে আসলে কম্পিউটারের মাঝে মধ্যে এখানে ওখানে তাকায় যে কম্পিউটারের ভিতর থেকে টাকা কীভাবে আসে। তো যাই হোক, তো এইভাবে আমি একটা চ্যানেলে মনিটাইজ পাইলাম। তো সেই চ্যানেলটা আমার মনিটাইজটা চলে যায়। আমি মনিটাইজ যখন হয়েছিল তখন আমার বাবা মারে বলছিলাম যে আমি এখন থেকে সামনের মাস থেকে আমি কিন্তু 50,000 থেকে 60,000 টাকা দিতে পারবো তোমাদের, 40-50,000 টাকা। তো এরকম মনিটাইজ চলে যায়। 3-4 মাস পর বাবা মা বলে কোথায় তোর টাকা, কোথায় কি, ঠিক আছে, কোথায় টাকা, মানে এগুলো মানে ভাওতাবাজি, বাদাইমে, মানে এগুলো অনেক কিছু বলছে। তারপর আমাদের চাচা বাড়ি, মামা বাড়ি, সবার কাছে এরকম বলছে যে ভাওতাবাজি, ঠিক আছে, এটা ওটা। তখন খুব কষ্ট লাগতো যে শালার মনিটাইজটা চলে গেলো। এটা তো তারা বুঝে না, একটা চ্যানেলে যখন মনিটাইজ হয় সেই চ্যানেলটা যদি মনিটাইজ চলে যায় তো এর থেকে বড় কষ্ট তো আর কিছু হয় না। যখন তাদের কথা দিছি যে সামনের মাস থেকে 40,000 থেকে 50,000 টাকা দিব, কিন্তু দেখা গেলো মনিটাইজ চলে গেছে, 3-4 মাস হয়ে গেছে, তাদের টাকা দেবো কেমনি, মনিটাইজ তো চলে গেছে, এখন আর তো টাকা ইনকাম হবে না। যারা ইউটিউব বুঝে যে মনিটাইজ যদি না থাকে তাহলে কিন্তু ইনকাম করা যায় না, যতই ভিউজ হোক, কিন্তু যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু ইনকাম করা যায়। তো এইভাবে আমার চ্যানেলে তো ওইখান থেকে যাই হোক মানে আমার বাবা মা আমাকে 2 লাখ টাকা দিয়েছিল কম্পিউটার কেনার জন্য, যার মধ্যে থেকে আমি 1.5 লাখ টাকাতে কম্পিউটার কিনি। আর 50,000 টাকা দিয়ে আমি একটা নেই যে বাড়িতে থাকবো না, আমি হচ্ছে শহরে থাকবো, শহরে থেকে ওই 50,000 টাকা খরচ করব। এই খরচ করতে করতে এটা খাবো আর থাকবো আর কাজ করব। তো এই 50,000 টাকা খাইতে আর থাকতে আমার সেই সময়ের মধ্যে আমি কিন্তু ইনকাম শুরু করে দেবো, এরকম একটা ছিল যে আমার এই 50,000 টাকা ফুরাইতে মানে খাওয়া আর থাকা দিয়ে তো আমি কিন্তু ইনকাম শুরু করে দেবো, আমার একটা আত্মবিশ্বাস ছিল। যাই হোক, তারপর আমি আমার ফরিদপুর শহরে প্রায় 3-4 মাস থাকলাম, কিন্তু আমার টাকা কিন্তু 30,000 থেকে 40,000 টাকা শেষ হয়ে গেছিলো। তো এখন আমি 30,000 থেকে 40,000 টাকা শেষ হয়ে গেছে। তো এখন আমি করবো কীভাবে, মানে তো এখন 30,000 থেকে 40,000 টাকা শেষ হয়ে গেছে। তো এখন আমার কাছে আর টাকা রয়েছে শুধুমাত্র 10-12 হাজার টাকা। তো এই টাকা শেষ হয়ে গেলে তো আমার মানে পুরোটাই শেষ। তারপর আমি খাবো কি থাকবো কি, যেহেতু আমার ইনকাম এখনও শুরু হয় নাই। তো তারপর কী করে আমি সিদ্ধান্ত নেই বাড়ি চলে যাওয়ার জন্য। আমি ফোন দিই আমার মাকে যে মা আমি বাড়িতে আসবো, এটা ওটা।
মানে এভাবে অনেক বলছে যে বাড়িতে এসে কাজ করব, বাড়িতে এসে এটা করব। তো সে খুব কষ্টের মধ্যে ছিল যে এখন বাড়িতে চলে আসবে, আবার জ্বালাবে এটা ওটা। তো যাই হোক, তারপর সে বলে যে আয়, মানে না যাওয়ার মতো আর কি। তো গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আহ, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর 2 থেকে 3 মাস থাকলাম। তো 2 থেকে 3 মাস থাকার পর মানে অনেকের কাছে বলে যে এখন কম্পিউটার কিনে দিয়েছি, গলায় ছুরি ধরছে, গলায় ছুরি ধরে কম্পিউটার নিছে বা আমাদের মেরে ফেলার ইটি এটা ওটা। তো কম্পিউটার কিনে দিছি, এখন আবার সেই কম্পিউটার নিয়ে এখন আবার বাড়ি বসছে। বাড়ি বসছে মানে অনেকের কাছে বলছে, আমাদের আত্মীয় স্বজন এটা ওটা। খুব কষ্ট লাগতো যে শালার আমার হাতে ছিল 50,000 টাকা, এটা যেহেতু শেষ হয়ে গেলে আমি পরে থাকবানি কি দিয়ে, যেহেতু আমার প্রায় শেষ, এখন আমি কিছু ইনকাম করতে পারিনি। তো এই জন্যই কিন্তু বাড়িতে চলে যাওয়া। তো যাই হোক, তারা বাড়িতে যাওয়ার পর তারা বলছে যে এখন বাড়িতে চলে আসছে এটা ওটা, ঠিক আছে, বাউতাবাজি এটা ওটা। এখন আবার আবার গলায় ছুরি ধরবে, আবার টাকা নিবে 2-4 লাখ, আবার চাবে। তো এরকম একটা তারা বলছিল। কিন্তু আমার তো এরকম উদ্দেশ্য না। আমার তো যে 2 লাখ টাকা আমাকে দিয়েছিল তার মধ্যে থেকে 1.5 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনছি, আর যে 50,000 টাকা ছিল এটা দিয়ে এই টাকা খাইতে খাইতে থাকতে আর খাইতে যেন আমি কিছু একটা করতে পারি, এটা একটা এরকম একটা প্ল্যান ছিল। তো যাই হোক, পরে বাড়িতে থাকি। বাড়িতে থাকার পর পরিবারের সবার কষ্ট হয় যে এখন কম্পিউটার কিনে বাড়িতে রয়েছে বা এখন কিছু করতে পারতেছে না, মানে এরকম একটা ডিপ্রেশন দিত প্রতিটা পরিবারে। আমি আমি শুধু এটা না, প্রতিটা পরিবারেই, মানে প্রতিটা বলতে বেশিরভাগ পরিবারেই ছেলে মেয়েদের কিন্তু, ছেলেদের বিশেষ করে কিছু করতে না পারলে কিন্তু একটা মানে এরকম বলে যে এটা করিস না, ওটা করিস না, এইটা ওটা, ঠিক আছে, এরকম কিন্তু অনেক কিছু বলে কিছু করতে না পারলে। তো যাই হোক, এইভাবে আমি কী করলাম, পরবর্তীতে 3-4 মাস বাড়ি থাকার পর আবার আমি সিদ্ধান্ত নিলাম আবারও আমি বাড়ি ছাড়বো। যে আমার কাছে 20,000 টাকা যে আছে, তো আমি এই 20,000 টাকা দিয়ে আবারও বাড়ি ছাড়বো, আবারও আমি শহরে থাকবো, শহরে থেকে আবারও আমি কাজের প্রতি মনোযোগ দিব, আবারও আমি চ্যানেল মনিটাইজ করবো, এরকম একটা আত্মবিশ্বাস ছিল। তো যাই হোক, আমি কাজের প্রতি মনোযোগ দিই, শহরে চলে আসি। সেই আমার কাছে যে 20,000 টাকা ছিল, কিন্তু মানে আমার কাছে মোট 50,000 টাকা কিন্তু ছিল এক্সট্রা থাকা আর খাওয়ার জন্য। তার মধ্যে 30 কিন্তু শেষ করে ফেলেছিলাম আগের বার। তো বাড়ি থেকে আসার, মানে বাড়ি থেকে গেলাম, আবার বাড়ি থেকে যখন আসলাম বা শহরে, তখন কিন্তু যে 20,000 টাকা কিন্তু এক্সট্রা ছিল। তো আমার একটা ছিল যে এই 20,000 টাকা আমার জীবনের শেষ সম্বল কম্বল। এই 20,000 টাকা যদি আমার খাওয়া থাকা দিয়ে শেষ হয়ে যায়, তাইলে কিন্তু মানে আমার আর কিছু হবে না। তো আল্লাহর কাছে এরকম বলতাম, আল্লাহ মানে আল্লাহ আর কি হয়তো শুনতো। তো তারপর হঠাৎ করে আমার সেখান থেকেও 20,000 টাকার মধ্যে 10,000 টাকা শেষ হয়ে যায়, মানে থাকা আর খাওয়া, মানে শহরে থাকা আর খাওয়া কিন্তু শেষ হয়ে যায়। তো এখন থাকে আর 10,000 টাকা, নাইলে 7,000 টাকা এরকম থাকে। তো এখন আমি এখন কোন দিকে যাব, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তো হঠাৎ করে আমার একটা চ্যানেল মনিটাইজ হয়, আর আমার ওই চ্যানেল থেকে $84 মতো আসে হঠাৎ করে। তো $84 যেহেতু আসে, প্রায় 8-10 হাজার টাকার মতো। তো তখন একটা আত্মবিশ্বাস পাই যে আসলে 10,000 টাকা, তার মানে কি এখন তো আমার আর এক্সট্রা, মানে 10,000 টাকা মানে কি এমন এই টাকা দিয়ে খাইতে আর থাকতে পারবো, তার মানে কি আমি চলতে পারবো, এরকম একটা আত্মবিশ্বাস ছিল। তো তখন বড় একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম যে আসলে না, মানে একটা আল্লাহ একটু মুখের দিক তাকাইছে, একটু পানি দিছে আর কি মুখে। তো এইভাবে তার পরের মাস, মানে যেই মাসে $84 পাইছি, তার পরের মাসে হচ্ছে আমার আল্লাহ কপালে দিয়ে $1,600 দিয়ে দেয়, যা বাংলা টাকায় কনভার্ট করলে মানে 1 লাখ, মানে 1,600 কত যেন ডলার ছিল, 1,94,000 টাকা মানে ইসে ছিল। কিন্তু ভ্যাট ম্যাট কেটে আমি পেয়েছিলাম হচ্ছে, মানে ইউএসএ থেকে যখন বাংলাদেশে টাকা আসে, ভ্যাট কাটার পর হচ্ছে 1,76,000 টাকা আমি পাইছিলাম। তো ওই টাকাটা যখন আমি উঠাইতে যাব, তো এখন তো বাবা মা 1,76,000 টাকা, আমি বলে দিছি বাড়িতে যে আমার ব্যাংকে টাকা আসছে, ঠিক আছে। তো তারা তো বলে আগের বার 40-50,000 টাকা দিবে মাসে মাসে, সে টাকা কোথায় ছিল, এরকম একটা করতো তারা। আর এগুলো তো বাউতাবাজি। তো আমি তাদের বাবা মা আমার নানিকে ব্যাংকে নিয়ে গেলাম। তো ব্যাংকে নিয়ে যাওয়ার পর আমি বললাম যে একটা ব্যাংকে টাকা আসছে। তো তারা যাবে না যে আগের বার ভাউতাবাজি দিছে, এইবারও ঠিক আছে এটা ওটা। তো ব্যাংকে গেলাম, যাই হোক নিয়ে, যে ছেলে বলছে মানে টাকা আসছে, গেল। আমার নানি বললো চল যাই, আব্বু বললো, তো গেল। কিন্তু বিশেষ করে হাসিনা চলে যাওয়ার পর
হাসিনা চলে যাওয়ার পর হচ্ছে কিন্তু করোনা যে মহামারী, সরি করোনা মহামারী বলছি, হাসিনা চলে যাওয়ার পর কিন্তু যে একটা হয়েছিল, এই নেট বন্ধ হয়ে গেছিলো হাসিনা চলে যাওয়ার আগ দেখতে। তো নেট বন্ধ হয়ে গেছিলো, তো এই নেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা যে ইসে গেছিলাম হচ্ছে ব্যাংকে, তো এই ব্যাংকে যাওয়ার পর কিন্তু টাকা ব্যাংকে আসে নাই, মানে নেট বন্ধের কারণে ব্যাংকে টাকা আসে নাই। তো এখন বাবা মাকে কী বলবো, তো ব্যাংকওয়ালা বলছে না টাকা আসে নাই। তো বাবা মা আমাকে আবারও বললো যে, আমার মা বললো যে টাকা আসে নাই, আমার নানি টাকা, এগুলো ভাওতাবাজি। তো আমার কাকা বাড়ি চাচা বাড়ি যে সবাই কাছে বলে আসলো যে আসলে এইগুলা মানে সবার কাছে, মানে একদম যত মানুষ ছিল, আমাদের আবার গোষ্ঠী অনেক বড়, তো সবার কাছে বললো যে আসলে মানে এইগুলো এরকম আমাকে ভাওতাবাজি দিয়ে নিয়ে গেছে, আমাদের কাজ মাইট দিয়ে, মানে আমার মা আর কি সবার কাছে বলছে। তো এরকম আরও অনেকের কাছে বলছে। খুব কষ্ট পাইছিলাম যে শালার টাকা তো 100% আসছে, কিন্তু ব্যাংকে হচ্ছে ঢুকে নাই, কারণ হচ্ছে নেট বন্ধের কারণে। যে 1,76,000 টাকা, তারা তো ঠাট্টামি করতেছে যে 1,76,000 টাকা, মানে যে পায় না 2,000 টাকা সে 1,76,000 টাকা। তো এভাবে অনেক কষ্ট লাগলো যে আসলে কি বলবো, শালার পৃথিবীর কেউ বুঝুক, মা তো বুঝবে একটু, মানে এরকম একটা লাগতো আর কি। তো পৃথিবীর কেউ না বুঝুক, মা তো বুঝুক, বা এরকম একটা লাগতো। তারপরে দেখ মনটা বুঝলাম যে যেহেতু টাকা ব্যাংক বলছে যে এখন আসে নাই, তো তারা ভাবতেই পারে। তো তারপর আমি কী করলাম, তারপর আমি চলে গেলাম। তা তো ব্যাংকওয়ালারা বললো যে সামনে রবিবারে আসতে, ঠিক আছে, মানে শুক্র শনি বন্ধ, তো রবিবারে যাইতে। তো আমি চোখ উপরে উঠাও, তো আমি রবিবারে গেলাম। রবিবারে আবারও বাবা মা নানিকে নিয়ে গেলাম রবিবারে। তো রবিবারে যাওয়ার পর তো সেদিনকে ব্যাংকওয়ালা বলছে যে না টাকা আসছে। তো তারপর আমি টাকা আসছে, তো বাবা মা শুনলো যে না টাকা আসছে। টাকা কত টাকা আসছে, 1,76,000 টাকা আসছে, মানে ওটা হচ্ছে আমার জীবনের প্রথম ইনকাম, মানে আমার ইউটিউবের জীবনের প্রথম ইনকাম। তো 1,76,000 টাকা আসছে। তো টাকাটা মার হাত দিয়েই প্রথমে উঠাইলাম, মানে ব্যাংক কালার থেকে নিয়ে এলাম মার হাত দিয়ে। তারপর গুনলাম, বাবাকে দিয়ে গুনাইলাম, আমি পাশে ছিলাম। তো আহ, তারপর তারা ভাবলো যে এই টাকাগুলো হয়তো বা আমি একটা মেয়ের সাথে কথা বলি, তো সেই মেয়ে দিছে, কারণ সেই মেয়েরা যাতে বিয়ে করে, বা সেই মেয়ে রাজি করাইতেছে, এরকম একটা বিষয় বলছিল। তো এখন আর কি বলবো, মানে এতদিন তো তারা ইনকাম করতে পারে কিনা এটা ওটা, মানে এই সমস্ত অনেক কিছু বলছে, যে অনেক অনেক কত কিছু। তো এখন লাস্টে এসে বলছে যে 1,76,000 টাকা, এই টাকাটা হচ্ছে ওই যে মেয়ের সাথেও কথা বলে সেই মেয়ের হচ্ছে বাড়ি থেকে দিছে, যাতে ওই মেয়েরে বিয়ে করে। তো এখন আমি তো মানে কি বলবো, এখন নিজের কাছে নিজে মানে কি বলবো, এখানে কিছু বলার থাকে না। তো তারপরে যাই হোক, তারপরে থেকে এরকম প্রতি মাসে তো 1-1.5 লাখ আসতেছেই, ঠিক আছে। তো প্রতি মাসে এরকম 1-1.5 লাখ আসে 1-1.5 লাখ, ঠিক আছে। তো এরকম আসতে তো তারপর ভাবে শ্বশুর বাড়ি থেকে মানুষ দিলে 1-1.5 লাখ দিতে পারে, তো প্রতি মাসে মাসে 1-1.5 লাখ এটা তো দিতে পারে না। তো তারপর তাদের ভুল ভাঙলো যে না আসলে ও ইনকাম করে। তো ওখান থেকে তাদের ভুল ভাঙলো, তারা এখন মানে তারা এখন বুঝতে পারছে যে আসলে তাদের ভুলটা, তারা বলছে যে আসলে এগুলো আসলে তাদের দোষ নাই এখানে, কারণ তাদের দোষ কেন দিব, তাদের দোষ নাই, কারণ যারা আগেরকার মানুষ ইউটিউব বা ফ্রিল্যান্সিংয়ের এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানে না, বা এইগুলো থেকে ইনকাম করা যায়। তো এইগুলো তাদের ধারণাগুলো যে একদম রং তা কিন্তু না। তো দর্শক, আজ আপনাদের কিছু গোপন ট্রিক শেখাইতে চেয়েছিলাম প্রথমে, তো সেই ট্রিক্সগুলো আপনাদের কাছে আমি এখন শেয়ার করতেছি। নাম্বার 1, আপনারা যখন ইউটিউব চ্যানেল খুলবেন সেই চ্যানেলটা যেন কখনো পার্সোনাল চ্যানেলে কাজ না করা হয়, যেন ব্র্যান্ড চ্যানেলে কাজ করা হয়। কারণ ব্র্যান্ড চ্যানেল ইউটিউব খুবই দ্রুত র্যাঙ্ক করে বা ইমপ্রেশন বেশি দেয়, যার কারণে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার যে বিষয়টা এটা সহজ করে দেয় ইউটিউব। নাম্বার 2 হচ্ছে ট্রেন্ডিং টপিক, যেই টপিকগুলো বর্তমান রানিংয়ে আছে, বর্তমান আলোচনায় আছে, এই টপিক নিয়ে কাজ করবেন। যেমন আমি বোঝাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছিল, তো সেই ভিডিওটা যদি আমি বর্তমান আমি ভিডিও তৈরি করি, এই বিষয় কিন্তু চলবে না, কারণ শেখ হাসিনা যে ইন্ডিয়া চলে গেছে এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। যদি এই বিষয়ে আমি আবারও ভিডিও তৈরি করি, তো এই ভিডিওগুলো কিন্তু চলবে না।
তো যেই বিষয়গুলো রানিং সেই বিষয়গুলো যদি ভিডিও বানাই তাহলে কিন্তু চলবে। যেমন কিছুদিন আগে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধের বিষয়ে যত ভিডিও বানিয়েছে সবই কিন্তু ভিডিও অনেক ভিউজ এসেছে সবারই। তো এর কারণ হচ্ছে ট্রেন্ডিং টপিক। তো আপনি যেই টপিকটা বর্তমান আলোচনায় রয়েছে, বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে, এই বিষয়গুলোতে ভিডিও বানাবেন, তাহলে আপনার ভিডিও প্রচুর র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। নাম্বার 3 হচ্ছে, আপনি যখন ইউটিউবে ভিডিও বানাবেন, তো আপনার কিন্তু নির্দিষ্ট একটা বিষয় আছে যে আপনি কারো কাছ থেকে দেখেছেন যে কার মতো ভিডিও আপনি বানাবেন। সেটা হোক ফানি ভিডিও, সেটা হোক টেক ভিডিও, সেটা হোক নিউজ ভিডিও, অথবা এডুকেশনাল যে কোনো একটা ভিডিও হোক। তো আপনি কিন্তু কারো ভিডিও দেখছেন, তারপরে কিন্তু আপনার একটা ধারণা আসছে যে আমি এরকম ভিডিও তৈরি করব। তো আপনি যেই চ্যানেলটা ফলো করবেন, আপনি যদি তার মতো ভিডিও বানাইতে চান, যেমন আপনি প্রথমে তার ভিডিওগুলো দেখবেন। আপনি সবসময় নিজে ভিডিও বানাবেন তার মতো, শুধু এটা চেষ্টা করবেন যে তার মতো যেন ভিডিও হয়, অথবা তার থেকে যেন ভালো ভিডিও হয়। মানে প্রথমে চেষ্টা করবেন আপনি তার মতো যেন ভিডিও হয়, তার পরবর্তীতে আস্তে আস্তে চেষ্টা করবেন তার থেকে যেন বেশি ভালো ভিডিও হয়। কারণ যেদিন আপনি নিজে বুঝতে পারবেন যে তার থেকেও ভালো ভিডিও হচ্ছে, মানে আপনি যেই চ্যানেলটা ফলো করছিলেন সেই চ্যানেলের থেকেও আমার ভিডিও ভালো হচ্ছে, যেদিন দেখতে পারবেন যে আপনার ভিডিও ভালো হচ্ছে তার থেকে, সেদিনই মনে করবেন আপনি সফল হয়েছেন। এর মধ্যে কোনো তফাৎ নেই, সেদিনই মনে করবেন আপনি সফল হয়েছেন। কিন্তু আপনি একজনের মতো ভিডিও বানাচ্ছেন, কিন্তু তার থেকে সব ভিডিও নর্মাল হয়, ভালো হয় না, তো তাইলে তো আপনার ভিডিও ইউটিউব ভাইরাল করবে না। এই জন্য তার থেকে, যার ভিডিও আপনি দেখতেছেন তার থেকে ভালো ভিডিও তৈরি করা আপনার লাগবে, তখনই আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এবং 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করি, তো এই কন্টেন্টগুলোতে কিন্তু আপনার মানে বেশি ভিউজে ডলার কিন্তু কম দেয়। যেমন 1 মিলিয়ন ভিউজে আপনার দেয় $200 অথবা $150, যার বাংলাদেশি টাকায় 20,000 টাকা আসে। কিন্তু এই 1 মিলিয়ন ভিউজ যদি আপনার ইউএসএতে হয়, মানে ইউএসএ ভিউজ, মানে আপনার ভিডিওগুলো যদি আমেরিকা দেখে, তো সেক্ষেত্রে আপনার 1 মিলিয়ন যদি ভিউজ হয়, তাহলে টাকা আসবে হচ্ছে আপনার 3,000 থেকে 4-5,000 ডলার। 3 থেকে 5,000 ডলারের মধ্যে থাকবে, মানে 3 থেকে 5 লাখ টাকার মধ্যে আপনার থাকবে, যদি 1 মিলিয়ন ভিউজ আপনি আমেরিকান কন্টেন্ট দিয়ে বানাইতে পারেন। তো তাহলে বুঝতেই পারছেন, যদি বাংলাদেশি কন্টেন্ট আপনি তৈরি করেন, আপনার হচ্ছে 1 মিলিয়ন ভিউজে পাচ্ছেন আপনি বাংলাদেশি টাকায় 20,000 টাকা। আর আপনি যদি ইউএসএ কন্টেন্ট তৈরি করেন, তো আপনি পাচ্ছেন 3 থেকে 4 লাখ টাকা, 3 থেকে 5 লাখ টাকা মাত্র 1 মিলিয়ন ভিউজে। তো এভাবে যদি আপনারা কাজ করেন, এই বিষয়গুলো ফলো রেখে, আমার যেই বিষয়গুলো মাত্র বললাম, এই বিষয়গুলো যদি আপনি ফলো রেখে কাজ করেন, তো আপনি কিন্তু অবশ্যই সাকসেস হবেন। আর কিভাবে ব্র্যান্ড চ্যানেল খুলে, কিভাবে কি আপনারা, যদি আমি যা যা এখন বললাম, যদি আপনারা না পারেন কিভাবে ব্র্যান্ড চ্যানেল খুলতে হয়, কেমনে কি ইউএসের কন্টেন্ট কিভাবে টার্গেট করব, বা এটা যদি না জানেন, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা সেখান থেকে শিখে তারপর আপনারা কাজ করতে পারবেন। তো এই আর কি, এইভাবে হচ্ছে আমার ইউটিউবের ইনকামটা শুরু হয়। তো ধাপে ধাপে আমি হচ্ছে আমার স্বপ্নগুলো পূরণ করি। আমি লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, তারপর হচ্ছে আমি লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনেছি, লাখ টাকা দিয়ে ফোন কিনেছি, আরও আমি অনেক কিছু কিনেছি ঘরে ঘরে আমার। তো সবগুলাই হচ্ছে আমার ইউটিউবের টাকা দিয়ে। তো তো এই ছিল আমার ইউটিউব মানে ফুল জার্নি। তো এভাবেই, মানে আমার শুরুটা এভাবেই শেষ হয়, মানে আমার শুরু থেকে শেষ হয়। আর এইভাবে আমি ইউটিউবে সফলতা অর্জন করতে পেরেছি। তো এখন আমার মতো আপনারা অনেকেই সেম এরকম একটা ডিপ্রেশনের মধ্যে আছেন, যে ফ্যামিলিগত অনেক কিছু আপনাদের শুনতে হয়, বা আপনারা কিছু করতে চাচ্ছেন পারতেছেন না, এরকম অনেক কিছু। তো আমি কতটুকু হিস্টোরি বললাম, এর থেকে আমার থেকে হাজার হাজার মানুষ বা হাজার হাজার পুরুষ রয়েছে আমার থেকে বেশি ডিপ্রেশনে বা আমার থেকে বেশি কষ্টের মধ্যে, শুধু কর্মের জীবনের জন্য। অনেক আছে যে কর্মে বা একটু সফলতা অর্জন করার জন্য অনেক কষ্টের মধ্যে আছে, বা শখ পূরণের জন্য অনেক, মানে কি বলবো, অনেক মধ্যম পরিবার যেগুলো মধ্যবর্তী, যাই হোক। তো এদের শখ পূরণের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, বা অনেক মানে হার্ড পরিশ্রম করতে হয়, বা অনেক পরিশ্রম করেও তারা সফল অর্জন করতে পারে না। তো যাই হোক, আপনারা কিভাবে ইউটিউবে সফল হবেন বা এই অনলাইন জগতে সফল হবেন, তো
আপনাদের আমি কিছু গাইডলাইন দিতে চাই। সেগুলো হচ্ছে, আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান, মানে আমি অনলাইন জগৎ বলতে কি আমার ধারণা বা আমি যতটুকু অনলাইনে যতটুকু বুঝি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে অনলাইন জগতে একমাত্র ইউটিউব, ফেসবুক এবং আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং, যেমন আপনার বিভিন্ন গ্রাফিক ডিজাইন, এটা ওটা অ্যানিমেশন বা অনেক কিছু, বর্তমান কিছু এআই সাইট আছে, এইগুলা ব্যতীত যত সাইট দেখেন যে এই টাকা ইনভেস্ট করে টাকা, অ্যাড দেখে টাকা, এই দেখে টাকা, ওই দেখে টাকা, এগুলো সমস্ত কিছু ফ্যাক। ফ্যাক কিছু আছে জুয়ের সাইট। ফ্যাক বলতে ধরুন আপনি প্রথম কিছুদিন টাকা পাবেন, তারপর হচ্ছে আপনি যখন বেশি পরিমাণ টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি আর পাবেন না। মানে এগুলো অনেক ফ্যাক সাইট, ঠিক আছে, অনেক ফ্যাক সাইট, লোভনীয়। আর মেন ইনকাম সোর্স হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুক এবং ফ্রিল্যান্সিংয়ের, যেমন গ্রাফিক ডিজাইন, তারপরে আরও ভিডিও এডিটর বা কিছু কিছু আছে। তো এর মধ্যে আপনি গ্রাফিক ডিজাইন বা অন্য অন্য যত সেক্টর, ফ্রিল্যান্সিংয়ের যত সেক্টর আছে, এই সেক্টরগুলোতে যদি আপনি কাজ করেন, আপনি ধরুন এক্সপার্ট একজন কাজের ব্যক্তি, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, আপনার কোনো বায়ারের কাছ থেকে আপনি কাজ পাচ্ছেন না। যদি কাজ না পান তাহলে তো আপনি বসে রইলেন, তাই না? বসে রইলে আপনি কাজ চাই না, হইলে কি আপনার, মানে যে নেই বা হইলো কি, আপনি তো ইনকাম করতে পারতেছেন না, আপনি বেকার। কিন্তু ইউটিউব এবং ফেসবুক, এখানে আপনি যত পরিশ্রম করবেন তত আপনার ভিউজ হবে এবং তত বেশি ইনকাম করতে পারবেন। এখানে কারো আন্ডারে না, না কারো বাবা দাদার আন্ডারে, বা কারো হচ্ছে কাউকে স্যার বলতে হবে, কাউকে এটা বলতে হবে, কারোর নিয়ম মতো আপনার চলতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি যত পরিশ্রম করবেন আপনি তত টাকা অর্জন করতে পারবেন, আপনি নিজের স্বাধীনতা মতো চলতে পারবেন। আমার যখন যেখানে মন চায় আমি কিন্তু তখন সেখানে চলে যেতে পারি। কিন্তু একটা চাকরিতে থেকে কিন্তু এটা কিন্তু সহজ নয়, সেটা সরকারি চাকরি হোক বা যে কোনো চাকরি। তো আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান, আপনাদের আমি সাহায্য করব বা আপনাদের পাশে থাকবো। যারা ইউটিউবে কাজ করতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জীবন বা আমার ইউটিউব জীবনটা আপনাদের কাছে কেমন লাগলো, ইউটিউব ক্যারিয়ারটা, তো জার্নিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতে চান তারাও আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদের কাজের জন্য ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেব অথবা কোর্স নিয়ে আসব, যেন আপনারা শিখতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।